আসসালামু আলাইকুম। মেহেদী হাসান খান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আর শুরুতে উপস্থাপন করছি সংবাদ শিরোনাম। বাজেট বাস্তবায়ন হলে অর্থনীতিতে নতুন দিগন্তের উন্মোচন হবে আশাবাদ অর্থমন্ত্রীর। স্বাস্থ্য খাত ও টিকায় টাকার কোনো সমস্যা হবে না। বাস্তবতার সঙ্গে বাজেটের কোনো মিল নেই দাবি সিপিডির। স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানে বরাদ্দ অপ্রতুল, রাজস্ব প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাস্তব ভিত্তিক নয়। অবাস্তবায়নযোগ্য কাল্পনিক বাজেটে স্বাস্থ্য খাত সর্বোচ্চ গুরুত্ব পায়নি দাবি ফখরুলের। বিশাল আকার বলে বিএনপির গাত্রদাহ মন্তব্য কাদেরের। করোনায় শনাক্ত 10 ভাগ ছাড়ালো, সংক্রমণের 80%ই ভারতীয় ভ্যারিয়েন্ট জানালেন আইইডিসিআর। রাজশাহীতে রেকর্ড 16 জনের মৃত্যু। বলছিলাম সংবাদ শিরোনামগুলো। সংবাদ এছাড়াও থাকছে মাই টিভি শুক্রবারের বিশেষ আয়োজন বিনোদন বিশ্ব। এবারে পুরো খবর। আর শুরুতেই থাকছে বাজেট প্রসঙ্গ। অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছেন, 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন হলে দেশের নতুন নতুন বিনিয়োগ হবে, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থানের। ফলে দেশের অর্থনীতিতে নতুন দিগন্তের উন্মোচন হবে। বিকেলে বাজেটোত্তর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি আরও বলেছেন, ঋণ নেওয়া নয়, আমাদের ঋণ দেওয়ার সময় এসে গেছে। করোনাকালীন স্বাস্থ্যখাত টিকায় টাকার কোনো সমস্যা হবে না জানিয়ে অর্থমন্ত্রী জানিয়েছেন, প্রয়োজনে অন্য খাত থেকে এনে বাজেট বাড়ানো হবে। কর হার কমানোর কারণে আদায় বাড়বে বলেও আশাবাদ ব্যক্ত করেন আহম মুস্তফা কামাল। রিপোর্ট মোবাল্লিক করিমের। ৬৭,০০০ কোটি টাকা। অতীতের মতোই 2021-2022 অর্থ বছরের বাজেট ঘোষণা পরদিন বাজেটোত্তর সংবাদ সম্মেলনে আসেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। করোনায় সংবাদ সম্মেলনটি হয় ভার্চুয়ালি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, শুরুতে অর্থমন্ত্রী বাজেট বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি সরকারের আয় বাড়ানোর পদ্ধতি ও পদক্ষেপগুলো তুলে ধরেন। করোনাকালীন সময়ে সঠিক নীতিগত সিদ্ধান্তের ফলে এখন আমাদের পুঁজিবাজার চাঙ্গা, ব্যাংকিং খাতে ঋণ প্রবাহ অব্যাহত আছে। সার্বিকভাবে আমরা আমাদের অর্থনীতিকে ব্যবসা এবং বিনিয়োগ বান্ধব করে তুলতে পেরেছি। কর্মসংস্থান সৃষ্টি বিষয়টিকে জোর দিতে গিয়ে বাজেটে বেসরকারি খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তিনি। এই বাজেটটি নতুন বিনিয়োগ সৃষ্টির সুযোগ তৈরি করে দেবে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষা করে জীবিকার সুরক্ষা দেবে। কর কমানোয় আদায়ের পরিমাণ বাড়বে বলে দাবি করেন অর্থমন্ত্রী। যারা বেশি ইনকাম করবে তাদেরকে আরো বেশি ট্যাক্স দিতে হবে, অথচ উল্টাটা হওয়া হচ্ছিল। যারা সীমিত সম্পদকে এক্সপ্লয়েট করে ম্যাক্সিমাম রেভিনিউ জেনারেট করবে, ম্যাক্সিমাম আয় করবে, তাদেরকে আরো বেশি সুযোগ সৃষ্টি করে দেওয়া দরকার ছিল। বিষয়গুলো আমরা দেখে যতটা সম্ভব হয়েছে আমরা এই বছর এই বাজেটে নীতিগত যেখানে অসুবিধা ছিল সেগুলোকে আমরা সুন্দর করে, সহজ করে, আরো সার্বজনীন করার জন্য আমরা চেষ্টা করেছি। স্বাস্থ্য খাত ও করোনার টিকার টাকায় সমস্যা হবে না বলেও আশ্বাস দেন আহম মোস্তফা কামাল। সিনিয়র সচিব অর্থ বিভাগ অনুরোধ করবো। ভ্যাকসিন কেনার জন্য যে টাকা আমরা আপনি 1 বছরের জন্য যে ভ্যাকসিন আমরা প্রয়োগ করতে পারবো তার চেয়েও বেশি টাকা স্যার বাজেটে রাখা হয়েছে, 14,200 কোটি টাকা সব মিলে। এবং যদি প্রয়োজন হয় আমরা অন্য খাত থেকেও টাকা এখানে সরবরাহ করতে পারবো। বাজেটে 2,15,000 কোটি টাকার ঘাটতি পূরণ করা কঠিন কাজ নয় বলে দাবি করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। অর্থের যোগান দেওয়া তো অতি পরিচিত পথ, নতুন কোনো পথ নয়। আমাদেরকে অভ্যন্তরীণ বাইরে থেকে আমাদেরকে ধার করতে হবে। ধারের বাজার এখন খুব ভালো। এ সময় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আর যুক্ত ছিলেন কৃষিমন্ত্রী, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা, অর্থ সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা। আস্তে আস্তে আমরা এই বিদেশ থেকে কোনো খাদ্যই আমাদের আনতে হবে না। আমাদের মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখা, এই দুটো প্রধান লক্ষ্য নিয়ে আমরা উদ্যোগী করি, সেই অনুযায়ী আমরা করতে যাচ্ছি। মুবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা। এদিকে সামষ্টিক অর্থনীতির কাঠামোর বাস্তবতার সঙ্গে 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের
কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। রাজধানী গুলশানের সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান খাতে বাজেটে বরাদ্দ অপ্রতুল। সিপিডির সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, বাজেট তৈরি হয়েছে দুর্বল অনুমিতির উপর। রাজস্ব আদায় প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাস্তব ভিত্তিক নয়। বাজেট সাধারণ মানুষের বিষয়টি গুরুত্ব পায়নি, এটি বাস্তবায়ন চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে দাবি করেন সিপিডির অন্য নির্বাহীরা। আরও তথ্য এস.এম. খোরশেদ আলমের। রাজধানীর গুলশানের একটি হোটেলে 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনায় সংবাদ সম্মেলনের আয়োজন করে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বিনিয়োগ করার ক্ষেত্রে কালো টাকা কে সুযোগ দেওয়া হয়েছে। আমরা বারবার বলছি যে কালো টাকাকে সাদা করার যে উৎসাহ দেওয়া হয় সেটা ন্যায্য করদাতাদের এবং নিয়মিত করদাতাদের তাদের প্রতি একটা বৈষম্যমূলক আচরণ এবং এটা নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়। প্রস্তাবিত বাজেটের নানা দিক তুলে ধরেন নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান এই তিনটি কিন্তু এডিপিতে বলা হচ্ছিল যে এডিপির ক্ষেত্রে এই তিনটি খাতকে প্রাধিকার দেওয়া হবে, কিন্তু সেটা আমরা বরাদ্দের ক্ষেত্রে দেখছি না। আরেকটি বিষয় হচ্ছে সামষ্টিক অর্থনৈতিক কাঠামোটা, সেই কাঠামোটা বাস্তবতা থেকে বাস্তবের সাথে কোনো মিল নেই। সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সিপিডির সম্মানীয় ফেলো প্রফেসর মুস্তাফিজুর রহমান। আমি প্রথম 10 মাসের হিসাবের যদি আর বাকি 2 মাসে কত করতে পারেন সেটা যদি দেখি, তাহলে কিন্তু সেটা ওই রিভাইজড বাজেটের থেকে কম হবে। তাহলে প্রবৃদ্ধির মাত্রাটা কিন্তু আবার ওই 30%, 25%-এ চলে গেল। তাহলে আমি বাস্তবায়ন সক্ষমতার দিকে কি পরিবর্তন করলাম যাতে করে আমি ওই 30% প্রবৃদ্ধিটা করতে পারি? হ্যাঁ, সেটা রাজস্ব আদায় বলি বা সরকারি ব্যয়ের কথা বলি। কর্মসংস্থান সৃষ্টি ও সাধারণ মানুষের জন্য বাজেটে আরও সুযোগ দেওয়ার প্রস্তাব দেন গবেষণা পরিচালক ডক্টর খন্দকার মোয়াজ্জেম হোসেন। কৃষি খাতের জন্য ট্যাক্স হলিডে এটি একটি ইতিবাচক দিক, এটি ক্ষুদ্র উদ্যোক্তা রাখা হবে। তবে বলা হয়েছে 1 কোটি টাকার উপরে হলে কেবলমাত্র এই সুবিধাটা পাওয়া যাবে। আমাদের কাছে মনে হয় যে এই লিমিটটাকে কমিয়ে এনে 40 লাখ টাকা বা তার নিচে রাখলে ছোট মাঝারি উদ্যোগ যেগুলো কৃষিতে রয়েছে তারাও আসলে এই সুবিধাগুলো নিয়ে ট্যাক্স হলিডের সুবিধা তারা পেতে পারেন। বাস্তব পরিস্থিতি অনুধাবন না করেই বাজেট পেশ করা হয়েছে বলে মন্তব্য করেন সিপিডির সিনিয়র ফেলো তৌফিকুল ইসলাম খান। অর্থ মন্ত্রণালয় যখন বাজেটটা তৈরি করেছেন তখন তার সামষ্টিক অর্থনীতির কাঠামো সম্পর্কে তার মনোভঙ্গিটা কি সেইটা বোঝাটার উপরে ভিত্তি করেই কিন্তু উনি এই বাজেটটা তৈরি করেছেন। আমরা যেটা বলছি উনার মনোভঙ্গির সাথে বাস্তবতার মিল নাই। এস.এম. খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। বাজেটের নামে সরকার জনগণের সাথে প্রতারণা ভাওতাবাজি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানের সংবাদ সম্মেলনে 2021-22 অর্থ বছরের বাজেট প্রতিক্রিয়া তিনি দাবি করেন, এই বাজেট অবাস্তবায়নযোগ্য ও কাল্পনিক। করোনা মহামারীকালে স্বাস্থ্য খাত সর্বোচ্চ গুরুত্ব পায়নি বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। রিপোর্ট এস.এম. আরিফের। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় গুলশানের দলীয় চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। মহামারীকালে মানুষের জীবন জীবিকার স্বাভাবিক গতি ফিরে পেতে বেঁচে থাকার নিশ্চয়তা চলমান স্বাস্থ্য পরিকল্পনা গ্রহণের জন্য 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সম্পূর্ণ ব্যর্থ, যা একটি অবাস্তবায়নযোগ্য কাল্পনিক ও কাগজে বাজেট ছাড়া কিছুই নয়। বর্তমান পরিস্থিতিতে বাজেটে স্বাস্থ্য ও নিরাপত্তা খাত পর্যাপ্ত গুরুত্ব পায়নি বলে দাবি করেন বিএনপি মহাসচিব। করোনা পরিস্থিতিতে মানুষের স্বাভাবিক জীবন গত 18 মাস যাবৎ অচল। এর মধ্যে অপরিকল্পিত লকডাউনের নামে শাটডাউনে নিম্ন মধ্যবিত্ত মানুষদের জীবন চূড়ান্ত রকমের থমকে গেছে। তাই সুস্পষ্টভাবে মানুষের জীবন জীবিকার কথা মাথায় না রেখে কেবলমাত্র অর্থনীতির নানা তত্ত্ব ও বিশাল সংখ্যার আর্থিক উপস্থাপনার মাধ্যমে কার্যত জনগণের সাথে এক ধরনের ভাওতাবাজি ও প্রতারণা করা হয়েছে। বাজেটে মধ্যবিত্তদের হতাশ করে নানাভাবে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সাধারণ মানুষ যারা সংখ্যায় বেশি, দিন আনে দিন খায়, তাদেরকে খুশি করার কোনো দরকার নেই। এই জন্যে তারা যাদেরকে খুশি করলে তাদের দুর্নীতিটা বহাল থাকবে, দুর্নীতি করতে পারবে ঠিক মতো, সেটাই তারা করেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথাও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেহেতু ওখানে এই সংক্রমণের সম্ভাবনা বেশি, আবারও হতে পারে, সেই কারণে ওনারা তাকে এখন এই
বিশেষ কেবিনে হস্তান্তর করেছেন। এখনও তিনি কিন্তু আপনার একেবারেই যে সমস্ত সুস্থ হয়ে গেছেন তা নয়, কিন্তু বিশেষ করে হার্ট, কিডনি, লাংস, এই তিনটা কিন্তু তার ঝুঁকির মধ্যে আছে। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। করোনা মহামারীর মধ্যে অর্থনীতির চাকা সচল রেখে আওয়ামী লীগ সরকার বিশাল আকারের বাজেট প্রণয়ন করায় বিএনপির গাত্রদাহ হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, বাজেটের বিষয়ে বিএনপি নেতারা কাকাতুয়া পাখির মতো শেখানো বুলি আওড়াচ্ছে। পৃথক অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। প্রতিবেদন সাইদুর রহমান আবিরের। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রম শুরু করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কথা বলেন 2021-22 অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে। এখানে জীবন ও জীবিকাকে প্রাধান্য দিয়ে সকল স্তরের সর্বপর্যায়ের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে সামাজিক নিরাপত্তা বেষ্টনী আওতা বাড়িয়ে এই বাজেটটি করা হয়েছে। বাজেট নিয়ে বিএনপির বক্তব্যের জবাব দেন তিনি। বিএনপি তো গাত্রদাহ হবে, এমন বাজেট কি করে দিচ্ছে এ করোনা সংকটের মধ্যে। এদিকে সরকারি বাসভবনে বাজেট নিয়ে বিএনপির বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মির্জা ফখরুল আলমগীর সাহেবরা দেখেও দেখেন না এবং শুনেও শুনেন না। ওনাদের বক্তব্যগুলো হচ্ছে কাকাতুয়ার শেখানো বলির মতো, প্রতি বছর একই বলি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। জাতীয় সংসদে বাজেট প্রস্তাব পেশের পর বাজারে শুল্ক আরোপ করা পণ্যগুলির দাম বাড়লেও দাম কমেনি শুল্ক হ্রাস করা পণ্যের। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ক্রেতা বিক্রেতারা। তবে বাজেট পাশের আগে পণ্যের দাম বাড়ার যৌক্তিকতা নেই মন্তব্য করে তারা বাজার মনিটরিংয়ের তাগিদ দেন। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল নতুন বাজেট পেশ করেন বৃহস্পতিবার। এতে কিছু পণ্যে ভ্যাট ও শুল্ক কর বাড়ানোর এবং কিছু পণ্যে ভ্যাট আমদানি শুল্ক ও সম্পর্ক শুল্কে ছাড় দেওয়া হয়েছে। 2021-22 অর্থ বছরে আমাদের বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে 6,03,681 কোটি টাকা। কর বাড়ানোর কারণে কিছু পণ্যের দাম বৃদ্ধি আর করে ছাড় দেয়ায় কিছু পণ্যের দাম কমার কথা, কিন্তু বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। কর বাড়ার প্রস্তাবিত পণ্যের দাম বাড়লেও কর হ্রাসের প্রস্তাব করা পণ্যের দাম কমেনি। বাজারের একমুখী প্রবণতায় ক্ষুব্ধ ক্রেতারা বলছেন, বাজেটে যে প্রস্তাবই দেওয়া হোক না কেন সহসা কোনো পণ্যের দাম কমে না। করমুক্ত করছে সেটা আওতায় আনতে হবে, আগে ওইভাবে কিনে আনতে হবে, না কিনে আনলে তো আর হবে না। শুল্ক বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মালের দাম বাড়িয়ে দেয়, তাতে হচ্ছে কি যারা ভোক্তা আছে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাজেটে শুল্ক বাড়তে পারে এমন আশঙ্কায় আগেই কিছু পণ্যের দাম বেড়েছে বলে জানান তারা। সিগারেট যেটা বিক্রি করতেছে ওনারা বাজেট হওয়ার আগেই তারা বেশি দামে বিক্রি করে ফেলতেছে। এখন ওই যে বেশি দিয়ে আনতে হয় দোকানতে। আমি সেল করব, তখন আমাদের সেল করতে গেলে ব্যাট দিতে হবে 5%, কাস্টমার না দিলে সেটা আমার দিতে হয়। শুল্কমুক্ত খাদ্যপণ্য সহ ব্যবহার্য পণ্যের দাম বাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ক্রেতা বিক্রেতারা। মুড়িটা আজকে থেকে আমি এক সপ্তাহ হয়তো 12 দিন আগে কিনছি, হচ্ছে 35 টাকা নিয়েছি, এখন থেকে 38 টাকা হয়ে গেছে। প্রত্যেকটা রেটই এইভাবে বাড়ছে। অনেকে তো এই যে বাজেট হওয়ার আগেই তার দাম বাড়াইয়া দিচ্ছে। বাজেট নতুন বাজেট হচ্ছে, বাজেটের আগে কিছু ব্যবসায়ী আছে যে প্রোডাক্ট মনে হয় যে ছাড়ে না, পরে ছাড়ে দাম বাড়ার আশায়, যেমন তেলের দামটা, তারপর ডাইপার, যা এভরিথিং সব কিছুরই দাম বাড়ছে। বাজেট পাশের আগে পণ্যের মূল্য বৃদ্ধি রোধে বাজার মনিটরিং করার তাগিদ দেন সাধারণ মানুষ। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এদিকে 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপনের পর দিন এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারগুলোতে। যদিও বাজেট পাশ হতে পারে আরও 3 সপ্তাহের বেশি বাকি, কিন্তু অধিকাংশ পণ্যের দামই ঊর্ধ্বমুখী। বাজেটে কাঁচা বাজারে সরবরাহকৃত দেশি পণ্যগুলোতে দাম বাড়ার কথা না থাকলেও শাকসবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রায় সব পণ্যেরই দাম চড়া। এমন পরিস্থিতিতে হতাশ ক্রেতারা। আরও জানাচ্ছেন ডেনি ত্রং।
চাষিদের সুরক্ষা দিতে গাজর, মাশরুম, টমেটো, ক্যাপসিকাম সহ আমদানি করা কয়েকটি সবজিতে শুল্ক হার বৃদ্ধি এবং শুল্কায়নযোগ্য মূল্য নির্ধারণের প্রস্তাব করা হয়েছে পেশ করা বাজেটে। ফলে দাম বাড়তে পারে এসবের। কিন্তু বাজেট পাশের আগেই কাঁচা বাজারে প্রায় সব পণ্যের দামেই ঊর্ধ্বমুখী চাপ। দেশি বিদেশি সব ধরনের সবজির দামই বাড়তি। চালের দাম একটু বাড়তি আছে, ঝিঙ্গা 60 টাকা কেজি, তারপরে ঝিঙ্গা 70 টাকা কেজি। আজকে 3-4 দিন ধরে বাজেটের কারণে একটু দাম বেড়ে আছে। সপ্তাহ আগে চালের বাজারে সামান্য কিছু দাম কমলেও এখন ফের বেড়ে গেছে দাম। আমরা তো যেভাবে আনি হতো, আমরা খুচরা দোকানদার, সাধারণ ছোট দোকানদার যেভাবে আনি ওভাবে বিক্রি করি। মোটা চাল বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা, আর এমনি মিনিকেট চাল বিক্রি হচ্ছে 60 টাকা, 62 টাকা, ভালো কোয়ালিটির মানে হলে 62 টাকা। ভোজ্য তেল, পেঁয়াজ, আদা, রসুন সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যেও এসেছে বাজেটের প্রভাব। তেলের দাম বাড়তেছে, টিস্যুর দাম বাড়তেছে, দুধের দাম বাড়তেছে, মোটামুটি সব পণ্যের দাম আগের থেকে গত 1 মাসের তুলনায় মাসে অনেক বেশি। ইদানিংকালে একটু বাড়তেছে, তারপর রসুনের দামটা বাড়তেছে, আদার দাম একটু বাড়ছে। এমন অবস্থায় ক্রেতাদের চোখে মুখে অসন্তোষের ছাপ। মনে হচ্ছে যে দামটা বেড়ে গেছে, এর আগে তো দাম কম ছিল। আমগো উপকারটা হলো করতো না, আমগো তোর উপকার হয় না কোনো, আমগো যা রুজি করে হাতে হয় না ওনার। ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল রয়েছে, কেজি 130 থেকে 140 টাকা। আর মাছের বাজার রয়েছে আগের মতোই, দু একটি ছাড়া প্রায় সব মাছের দামই বাড়তি। গরু মাংসের দাম রয়েছে ওঠানামার মধ্যে, কেজি 560 থেকে 590 টাকা পর্যন্ত, আর খাসির মাংস কেজি 850 টাকা। ড্যানিত রং, মাই টিভি, ঢাকা। করোনা পরিস্থিতি। দেশে করোনা শনাক্তের হার আবারও 10% ছাড়ালো। গত 24 ঘন্টায় করোনাতে নতুন করে শনাক্ত হয়েছে 1887 জন। নমুনা পরীক্ষা অনুপাতে শনাক্তের হার 10.40%। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 34 জন। তাদের নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 12,758 জনে, আর শনাক্ত হলো 8,07,867 জন। দেশে করোনা সংক্রমণের 80%ই ভারতীয় ভ্যারিয়েন্ট বলে জানিয়েছে আইইডিসিআর। তারা জানিয়েছে এক গবেষণায় ভারতীয় নামে পরিচিত ডেল্টা ভ্যারিয়েন্টের কমিউনিটি ট্রান্সমিশনের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া অজানা একটি ভ্যারিয়েন্টও শনাক্ত হয়েছে। আইইডিসিআর ও আইডিএসএইচআই করোনা ভাইরাসের 50টি নমুনার জিনোম সিকোয়েন্স করে এই তথ্য জানিয়েছে। পরীক্ষায় 50টি নমুনার 40টি বা 80% ভারতীয় ভ্যারিয়েন্ট চিহ্নিত হয়। 8টি বা 16% বিটা ভ্যারিয়েন্ট বা সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্ট, একটি সার্কুলেটিং ও একটি অজানা ভ্যারিয়েন্ট। ভারতীয় ভ্যারিয়েন্টে সংক্রমিত রোগীদের মধ্যে 14 জন বিদেশে যাননি এবং বিদেশ ফেরত রোগীর সংস্পর্শেও আসেননি। চাঁপাইনবাবগঞ্জে 16টি নমুনার 15টি এবং গোপালগঞ্জের 7টি নমুনার সবগুলো ভারতীয় ভ্যারিয়েন্ট। খুলনার 3টি নমুনায় ভারতীয় ভ্যারিয়েন্ট এবং ঢাকার 4টি নমুনার মধ্যে 2টি ছিল ভারতীয় ভ্যারিয়েন্ট। এছাড়া দিনাজপুর, গাইবান্ধা, বাগেরহাট, ঝিনাইদহ ও পিরোজপুর থেকে সংগ্রহ করা নমুনায় ভারতীয় ভ্যারিয়েন্টটি পাওয়া গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় একদিনে সর্বোচ্চ 16 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত এই মৃত্যুর ঘটনা ঘটে। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের 9, রাজশাহীতে 6 ও নওগাঁয় 1 জন রয়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস গণমাধ্যম কর্মীদের বিষয়টি জানান। তিনি বলেন, হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দিতে চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় 9 জনের মৃত্যু হয়। সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে চা শিল্পের ভূমিকাকে বিবেচনায় নিয়ে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে তার যোগদানের তারিখকে স্মরণীয় করে রাখতে দেশে প্রথমবারের মতো জাতীয় চা দিবস উদযাপন করা হচ্ছে। সকালে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় চা দিবসের উদ্বোধনকালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কথা বলেন। তিনি আরও জানান, দেশে চায়ের উৎপাদন ও অভ্যন্তরীণ চাহিদা বেড়েছে, কারণে চা রপ্তানি করা যাচ্ছে না। তবে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে চা রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান টিপু মুনশি। মুজিব বর্ষে এসে আমরা বঙ্গবন্ধুর যোগদানের দিনটাকে ধরেছি। শুধু একটা যোগদান যদি হতো তাহলে কথা ছিল না। কথাটা হলো এই যে তার স্পর্শে সেই থেকে চা শিল্প উজ্জীবিত হয়েছে। তিনি শুরু করলেন, অল্প সময় ছিলেন, 1 বছর কয়েক মাস। এই অল্প সময়ের মধ্যেই
ওনার ছোঁয়াতে শুরু হলো পথ চলা। আজ থেকে ট্রেনের টিকিটের 25% কাউন্টারে বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ বিক্রি হচ্ছে 8 জুনের টিকিট। করোনা পরিস্থিতিতে বর্তমানে আন্তনগর ট্রেনগুলোর ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী পরিবহন করছে। এতদিন অনলাইন ও মোবাইল অ্যাপসের মাধ্যমে 50% টিকিট বিক্রি করা হয়। এখন পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় সকাল 8টা থেকে কাউন্টারে টিকিট বিক্রি শুরু হয়। তবে কাউন্টারে টিকিট বিক্রি শুরুর খবর এখনও জানেন না কেউ। টিকিট বিক্রি হলে সবার জন্যই ভালো, ঠিক আছে। যারা মূর্খ তারা তো বোঝে না। অনলাইনের মাধ্যমে টিকিট কাটতে হবে, কারণ তারা মোবাইল চালায় না। অনলাইনের থেকে এখন বর্তমান ওপেন করছে যে এটা সবচেয়ে ভালো হয়েছে, কারণ অনেকে বুঝে না, সাধারণ মানুষ যারা বুঝে না কাউন্টার খুলছে, এটা সবচেয়ে বেটার হয়েছে। আমরা যারা অনলাইন বুঝি না তাদের জন্য কাউন্টারই ভালো। এর সাথে সংবাদের একেবারে শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো মনে করে দিতে চাই আরও একবার। বাজেট বাস্তবায়ন হলে অর্থনীতিতে নতুন দিগন্তের উন্মোচন হবে, আশা অর্থমন্ত্রীর। স্বাস্থ্য খাত টিকায় টাকার কোনো সমস্যা হবে না। বাস্তবতার সঙ্গে বাজেটের কোনো মিল নেই, দাবি সিপিটির। স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানে বরাদ্দ অপ্রতুল, রাজস্ব প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বাস্তব ভিত্তিক নয়। অবাস্তবায়নযোগ্য কাল্পনিক বাজেটে স্বাস্থ্য খাত সর্বোচ্চ গুরুত্ব পায়নি, দাবি ফখরুলের। বিশাল আকার বলে বিএনপির গাত্রদাহ, মন্তব্য কাদেরের। করোনায় শনাক্ত 10 ভাগ ছাড়ালো, সংক্রমণের 80% ভারতীয় ভ্যারিয়েন্ট, জানালেন আইইডিসিআর। রাজশাহীতে রেকর্ড 16 জনের মৃত্যু। রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া, নাগরিকত্ব দেওয়ার ঘোষণা এনইউজির। সামরিক জান্তাকে ক্ষমতাচ্যুত করতে সাহায্য প্রার্থনা। এবং কাতারে এশিয়া কাপ ও বিশ্বকাপ বাছাই বাংলাদেশের প্রতিপক্ষ এবার ভারত। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে চান তপু বর্মনরা। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbt নিউজ, এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা ও twitter/mytv বাংলা। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে মেহেদী হাসান খান। আর দর্শক, করোনা সংক্রমণ হতে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।